আজ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের গণপরিষদ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো। দেখো, আজকে আলোচনায় আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো যখন আমি আলোচনা করব, উত্তর আলোচনা করব, তখন কিন্তু তার মাধ্যমে এক্সট্রা আমি অনেক তথ্য দেব। এক্সট্রা তথ্যগুলো দেব। প্রশ্ন আমি একদমই বেশি নিয়ে আসিনি, যেমন 50, 60, 100টা প্রশ্ন আমি নিয়ে আসিনি। হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলোর মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ যে গণপরিষদ চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। এবং ডিজিটাল নোটসের যে পিডিএফ তোমরা কীভাবে পাবে, কীভাবে সংগ্রহ করবে, তাও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বা ক্লাসটা করলে কিন্তু তোমরা জানতে পারবে। পরিষ্কার? আর আজকে আমাদের পলিটির প্রথম ক্লাস। এভাবেই কিন্তু পলিটির প্রত্যেকটা চ্যাপ্টার আমি এমসিকিউর মাধ্যমে, ইম্পর্টেন্ট তথ্যের মাধ্যমে কিন্তু কমপ্লিট করাবো। যেহেতু এমসিকিউর মাধ্যমে করালে তোমাদেরকে একটা প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস এক্সট্রা তথ্যতে পুরো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে একটা ক্লাসেই। প্রত্যেক ক্লাসে একটা একটা করে চ্যাপ্টার আমি কমপ্লিট করাবো। তার সাথে ভূগোল, ইতিহাস, বাকি যেই সমস্ত আমাদের জিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু একে একে আমি কমপ্লিট করিয়ে যাবো। তো অবশ্যই তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এর পরীক্ষার্থী আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু তোমরা এমনই কিন্তু ভিডিও পাবে। তাছাড়া তোমরা কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষার বিভিন্ন আপডেট, বিভিন্ন ক্লাস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। পরিষ্কার? আর তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ বা ক্লাসটা কতটা আলাদা অন্যান্য ক্লাসের থেকে। পরিষ্কার? তো এই ক্লাসটা কিন্তু খুবই ভালো করে তোমাদের দেখতে হবে। আর তোমরা প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আর ক্লাসের মাধ্যমে যা বলবো তাও কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবে। তো শুরু করছি আজকে ক্লাস। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, ভারতীয় সংবিধান তৈরি হওয়ার সময় কতগুলো অনুচ্ছেদ ছিল? অর্থাৎ বলছে যে ভারতীয় সংবিধান যখন তৈরি হয় তখন কতগুলো আর্টিকেল ছিল। অপশানসগুলো দেখো। অপশান ক 380, অপশান খ 390, অপশান গ 395, অপশান ঘ 399। তোমরা যারা উত্তরটা জানো অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে লেখো, তারপরে আমি তো উত্তর বলে দেবো। দেখো, এটা যদি উত্তর বলি আমি, যখন সংবিধান তৈরি হয়েছিল কিন্তু তখন ভারতের যে সংবিধানে টোটাল কিন্তু 395টা 395 কিন্তু অনুচ্ছেদ ছিল। ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশান নাম্বার, নেক্সট সেকেন্ড, হ্যাঁ, অপশান নাম্বার গ 395টা কিন্তু তোমাদের অনুচ্ছেদ ছিল ভারত সংবিধান যখন তৈরি হয়। ঠিক আছে? এবার দেখো, আবার এক্সট্রা কিছু জেনে নিয়ে এই সম্বন্ধে দেখো। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করাবো। ঠিক আছে? এমন কিন্তু ক্লাস অন্য জায়গায় পাবে না। উত্তর আমি লিখে দিয়েছি 395। দেখো, ভারতের সংবিধান যখন তৈরি হয় তো ভারতের সংবিধানে কিন্তু টোটাল ছিল 395টি ধারা। বর্তমানে কটা আছে? বর্তমানে কিন্তু 448টা রয়েছে। ঠিক আছে? তারপরে 22টি অংশ ছিল। বর্তমানে কটা রয়েছে? বর্তমানে কিন্তু 25টা। অর্থাৎ টোটাল বর্তমানে 25খানা পার্ট রয়েছে। আগে ছিল 22টা। যখন সংবিধান তৈরি হয় তখন কিন্তু 22টা পার্ট ছিল। 8টা তফসিল ছিল। ঠিক আছে? এখন বর্তমানে কটা রয়েছে? বর্তমানে কিন্তু রয়েছে 12টা। ঠিক আছে? তো আর্টিকেল ছিল 395, বর্তমানে রয়েছে 448। পার্ট ছিল 22টি, বর্তমানে 25টি। তফসিল ছিল 8টি, বর্তমানে রয়েছে 12টি। হয়ে গেল প্রথম প্রশ্ন। দেখো, প্রথম একটা প্রশ্নের মাধ্যমে কতগুলো তথ্য জেনে নিলে। এভাবেই কিন্তু ক্লাসটা চলবে। সেকেন্ড প্রশ্নে চলে আসি। গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? অর্থাৎ গণপরিষদের যে প্রথম যে মিটিং সেটা কবে হয়েছিল? প্রথম সেশন কবে হয়েছিল? ঠিক আছে? দেখো, অপশন কি বলছে? অপশন নাম্বার ক 1945-এর 9 ডিসেম্বর, অপশন নাম্বার খ 1946-এর 9 ডিসেম্বর, অপশন নাম্বার গ 1947-এর 9 ডিসেম্বর, আর ঘ 1948-এর 9 ডিসেম্বর। এখানে উত্তর কি হবে? দেখো, আর এই প্রত্যেকটা যে এমসিকিউ প্রশ্ন রেখে যেগুলো কিন্তু আমি নিজের মন থেকে করিনি, এগুলো কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে। পরিষ্কার? আমি কিন্তু মন থেকে কোনো প্রশ্ন নিজে বাড়াইনি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তো এটার উত্তর কি হবে? এটা যদি উত্তর বলি আমি, গণপরিষদের সভা, দেখো এখানে যারা একটু পড়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে যেহেতু যে ক্যাবিনেট মিশন প্ল্যান তারপরেই গণপরিষদ তৈরি হয় তার সুপারিশে। এবার ক্যাবিনেট মিশন ভারতে কিন্তু আসে 1946, তো এখানে 1945 তো অটোমেটিক বাদ হবে। 1945, 1947, 1948। উত্তর হবে হচ্ছে 1946-এর 9 ডিসেম্বর, অপশন নাম্বার খ। ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমরা এলিমিনেট করতে পারবে পরীক্ষার সময়। এবার দেখো, এবার জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, উত্তর খ আমি বলে দিলাম তোমাদের। মোট সভা হয়েছিল কটা? মোট সেশন কটা সেশন হয়েছিল? 11টি মোট সেশন হয়েছিল। দেখো, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে অতটাও ডেপথে জিজ্ঞেস করবে না, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের, আর গ্রুপ সি গ্রুপ ডিটা হচ্ছে 8 পাসের। তো অতটাও কিন্তু ডেপথে গিয়ে তোমাদের জিজ্ঞেস করা হবে না। এখানে কিন্তু একদম উপর থেকে জিজ্ঞেস করবে, তো সেগুলো কিন্তু তোমাদের জানা উচিত। সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে? আর প্রথম সভায় কতজন উপস্থিত ছিল? 211 জন কিন্তু উপস্থিত ছিলেন। আর এই প্রশ্ন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেওয়া হতে পারে
যে সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি বানানো হয়। দিতে পারে যে কাকে অস্থায়ী সভাপতি বানানো হয়, হচ্ছে সচিদানন্দ সিনহাকে। বলে স্থায়ী সভাপতি কাকে বানানো হয়, সেটা কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। হয়ে গেল? পরিষ্কার? নেক্সট কোয়েশ্চেন চলে আসি। দেখো, পরবর্তী প্রশ্ন ৩ নম্বর। ভারতীয় সংবিধান গণপরিষদের দ্বারা কত সালে লাগু হয়? দেখো, এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউশন অনেকের মধ্যে থাকতে পারে, অনেকে পরীক্ষায় ভুল করতে পারে। এখানে প্রশ্ন লাগু হয়, কার্যকর হয়, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়। সেটা আমি তোমাদের বলছি। দেখো, অপশন দেখো, ২৬শে জানুয়ারি ১৯৫০, খ ২৬শে নভেম্বর ১৯৪৯, গ ২৬শে জানুয়ারি ১৯৪৯ এবং ঘ ২৬শে নভেম্বর ১৯৫০। তো এখানে ভালো করে বুঝতে হবে আমাদের কি বলছে লাগু হয়। যে লাগু হয় আর গৃহীত হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো এখানে যেহেতু বলেছে লাগু হয়, তো উত্তর কি হবে? এখানে লাগু হওয়ার যদি কথা বলে তাহলে কিন্তু হবে ২৬শে জানুয়ারি ১৯৫০, অর্থাৎ অপশন নাম্বার ক উত্তর হবে। ঠিক আছে? অপশন নাম্বার ক কিন্তু উত্তর। ঠিক আছে? এবার দেখো, একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার দেখো, অপশন নাম্বার ক উত্তর বলে দিলাম তোমাদের। সংবিধান গৃহীত হয় কবে? দেখো, গৃহীত হয়, সবার দ্বারা গৃহীত আর গ্রহণ করা হয় কবে? ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে সংবিধান। এবং এই যে ২৬শে নভেম্বর, এই জন্যই কিন্তু ২৬শে নভেম্বরটা আমাদের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে, সংবিধান দিবস কবে পালন করা হয়। বা সংবিধান কার্যকর হওয়ার সময় ৩টি জিনিস কিন্তু প্রথমেই লাগু হয়ে গেছিল। সেটা কি? সেটা হচ্ছে নাগরিকত্ব, ভোট এবং অন্তর্বর্তীকালীন সংসদ, অর্থাৎ প্রভিশনাল পার্লামেন্ট। ঠিক আছে? তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু জেনে রাখো। পরিষ্কার? আরেকটা কথা, সংবিধান ২৬শে জানুয়ারি ১৯৫০, অর্থাৎ ২৬শে জানুয়ারি কার্যকর হওয়ার কারণটা কি? ২৬শে জানুয়ারি তোমার লাহোরে একটা কংগ্রেসের সেশন হয়েছিল। সেখানে কিন্তু জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন এবং এখানে বলা হয়েছিল যে ২৬শে নভেম্বর ১৯৩১ সালে ভারত প্রথমবার, এই ১৯৩০ সালে ভারত প্রথম কিন্তু স্বাধীনতা দিবস পালন করেছিল। তার জন্য কিন্তু সেই তারিখটাকেই ধার্য করা হয় যে সংবিধান সেদিনেই কার্যকর করা হবে। পরিষ্কার? এগুলো কিন্তু অত ডেপথে নাও দিতে পারে, দেবে না, আমি যতদূর সম্ভব তাও কিন্তু বলে রাখলাম। জেনে রাখতে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খসড়া কমিটির চেয়ারম্যান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন দেখো, অপশন নাম্বার ক তেজ বাহাদুর সাপড়ু, খ রাজেন্দ্র প্রসাদ, গ সি রাজাগোপালাচারী এবং ঘ বি আর আম্বেদকর। এটা একটা সোজা প্রশ্ন, এটা একটু পরিচয় জানতে পারবে। দেখো, এখানে উত্তর হবে বি আর আম্বেদকর। খসড়া কমিটি দেখো, কোনো একটা জিনিস ধরো তৈরি করার আগে এটা ড্রাফট তৈরি করা হয় না, সেই ড্রাফটকেই মানে বাংলাতে খসড়া বলা হয়। তো যে সংবিধানে যে ড্রাফটটা তৈরি করা হয়েছিল, যে তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা তার জন্য একটা ড্রাফট তৈরি করা হয়, তারপরে তো আসল জিনিসটা তৈরি করা হবে, তাই না? তো সেই ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে বি আর আম্বেদকর। ঠিক আছে? এবার ড্রাফট কমিটি সম্পর্কে কিছু জেনে নিই আমরা। দেখো, খসড়া কমিটি গঠন হয় কত সালে? এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হতে পারে ২৯ আগস্ট ১৯৪৭ সালে। এবার এবার হচ্ছে ড্রাফট কমিটির যে চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর, চেয়ারম্যান ছিলেন, এবং ভারতীয় সংবিধানের জনক কিন্তু বি আর আম্বেদকরকে বলা হয়। ঠিক আছে? তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে ভারতীয় সংবিধানের জনককে, উত্তর হবে বি আর আম্বেদকর। এছাড়াও কিন্তু অনেক মেম্বার ছিলেন। কি মেম্বারের নাম একবার জেনে নিই। এন গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, তারপরে সৈয়দ মোহাম্মদ শাহউল্লাহ, তারপরে হচ্ছে তোমার এম মাধবরাও বিএর মিত্রের পরিবর্তে বিএর মিত্র এসছে, তারপর হচ্ছে টি কৃষ্ণদত্ত এসছেন ডিপি খেতানের পরিবর্তে। তো এইগুলো দেখো, এত ডেপথে আমি যতদূর আমার মনে হয় যে এত ডেপথে দেওয়া হবে না। যদিও তোমাদের প্রশ্ন দেখো এভাবে দিতে পারি, ধরো এখানে কারো কোনো একটা মেম্বারের ৩ জনের নাম দিয়ে দেওয়ার পর একটা অন্য নাম দিয়ে দিল, এটা বললো যে এদের মধ্যে কে খসড়া কমিটির মেম্বার ছিলেন না। সেক্ষেত্রে তোমাদের একবার কিন্তু এই খসড়া কমিটির মেম্বারের যে নামগুলো রয়েছে কিন্তু চোখ বলিয়ে এনে দেওয়া একবার অত্যন্ত জরুরি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখি, একটু আমি ছোট করে নিই। দেখো, ভারতের সংবিধান রচনাকালে গণপরিষদের অধীন স্টেট কমিটির প্রধান কে ছিলেন? দেখো, স্টেট কমিটির প্রধান অপশন নাম্বার খ রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার খ সর্দার বল্লভভাই প্যাটেল এবং অপশন নাম্বার গ জওহরলাল নেহরু এবং লাস্ট অপশন নাম্বার ঘ এবি ঠাক্কর। এখানে দেখো কি বলছে, স্টেট কমিটি। মোটমাট তোমরা জানো সংবিধান রচনাকালে গণপরিষদের কমিটি প্রধান যে কমিটি কিন্তু ৮টা প্রধান কমিটি তৈরি হয়। বিভিন্ন কমিটি বিভিন্ন জনের দায়িত্ব ছিল। এবার স্টেট কমিটি যদি বলি আমি, স্টেট কমিটি, তাহলে কিন্তু এটা হবে জওহরলাল নেহরু, অপশন নাম্বার গ। ঠিক আছে? এবার আমি উত্তর দেখো এখানে দেওয়াই আছে, অপশন নাম্বার গ। এবার ভারতের টোটাল ৮টি প্রধান কমিটি এবং অন্যান্য কমিটি, ৮টি প্রধান এবং অন্যান্য কমিটি তৈরি হয়। এবার দেখো, এবার কোন কমিটি কে ছিল একবার জেনে নিই। ঠিক আছে? কেন্দ্রীয় ক্ষমতা কমিটি যদি বলি তাহলে হচ্ছে জওহরলাল নেহরু, কেন্দ্রীয় সংবিধান কমিটি জওহরলাল নেহরু
প্রদেশগুলির সঙ্গে আলোচনা বিষয়ক কমিটি, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট কমিটি, যেটা উপরে দেওয়া ছিল স্টেট কমিটি, সেটা হচ্ছে জওহরলাল নেহরু। কার্যপ্রণালী কমিটি রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ। এগুলো হচ্ছে প্রসিডিও কমিটি যেটা আছে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল যে আছে প্রাদেশিক সংবিধান কমিটি এবং মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তারপরে সংখ্যালঘু, মাইনরিটি, উপজাতি, এই কমিটিগুলো ছিল বিশেষ উপদেষ্টা সম্মত কমিটি, অ্যাডভাইজারি কমিটি, সেগুলো হচ্ছে তোমার ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং খসড়া কমিটি, যেটা আগের প্রশ্নটাই বললাম, সেটা হচ্ছে বি আর আম্বেদকর। হয়ে গেল। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্যাবিনেট মিশনের সুপারিশে কিন্তু আমাদের গণপরিষদ তৈরি হয় এবং এর জন্য 3 জন ভারতে এসেছিলেন গণপরিষদ, মানে ক্যাবিনেট মিশনের প্রধান 3 জন ব্যক্তি এসেছিলেন ভারতে এবং তাদের মধ্যে একজন প্রধান ছিলেন। তো সেটাই বলছি যে তাদের মধ্যে প্রধান কে ছিলেন। দেখো অপশন দেখো, লর্ড মাউন্টব্যাটেন, প্যাট্রিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস। এখানে স্টাফোর্ড ক্রিপস হবে অপশন ক, এবং এভি আলেকজান্ডার। তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে কিন্তু প্যাট্রিক লরেন্স। আর এই 3 জনই কিন্তু ভারতে এসেছিলেন, কিন্তু ঠিক আছে, এই 3 জনই মানে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, আর প্রধান ছিলেন হচ্ছে প্যাট্রিক লরেন্স। দেখো নিচে এক্সট্রা তথ্যটা আমরা দেখে নিই। দেখো এখানে উত্তর খ যেটা বলে দিলাম তোমাদের। আর ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতের 3 জন সদস্য নিয়ে আসে। প্যাট্রিক লরেন্স চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ হেড ছিলেন। তারপরে স্টাফোর্ড ক্রিপস ছিলেন, আর হচ্ছে এভি আলেকজান্ডার ছিলেন। তো এভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে এই 3 জনের নাম দিয়ে বলতে পারে, এদের মধ্যে আরেকজন একটা ধর অন্য নাম দিয়ে দিল। ধর এই অপশনটাই দিলাম, বলছি তো 4টা অপশন দিয়ে বললো এর মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর করতে হবে লর্ড মাউন্টব্যাটেন। তো এইভাবে কিন্তু উত্তর জেনে রাখলে ভালো, যেমনভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তাহলে গণপরিষদে কতজন সদস্য ছিল? দেখো টোটাল যদি বলি আমি, টোটাল গণপরিষদ সদস্য ছিল হচ্ছে তোমার অপশন নাম্বার ক 389, অপশন খ 395, অপশন গ 405, অপশন নাম্বার গ 379। তো যারা উত্তর জানো অবশ্যই ভিডিওটা পজ করে উত্তর দাও কমেন্টে, আমি বলছি এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক 389। এবং এই 389 কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের মানে তারা ছিল। কেউ কিছু লোক আসে মনোনীত হয়ে, কিছু লোক আসে হচ্ছে তোমার নির্বাচিত হয়ে, যাতে ইলেক্টেড হয়ে, কেউ আসে নমিনেটেড হয়ে। ঠিক আছে, তো এবার দেখে নিয়ে হচ্ছে কারা কোথা থেকে কিন্তু তাদের এসেছিল। এবার দেখো প্রথমে দেখো উত্তর কয় বলে দিলাম তোমাদের। এবার মোট সদস্য হচ্ছে 389, এবং ব্রিটিশ ভারত থেকে 296 জন নির্বাচিত হয়ে আসে, অর্থাৎ ইলেক্টেড হয়ে আসে। এর মধ্যে মানে এই 296 মধ্যে কিন্তু 292 জন ছিল হচ্ছে গভর্নরের প্রদেশ থেকে আসে, এবং 4 জন হচ্ছে কমিশনারের প্রদেশ থেকে আসে। প্রধান কমিশনার, চিফ কমিশনারের যে প্রদেশ, সেখান থেকে আসে। এবং 93 জন কোথা থেকে আসে? দেশীয় রাজ্য থেকে আসে। এরা হচ্ছে মনোনীত, অর্থাৎ হচ্ছে নমিনেটেড। 93 জন এরা হচ্ছে তারা প্রিন্সলি স্টেট থেকে কিন্তু এনারা আসেন। ঠিক আছে, এখানে কিন্তু মোট 389 জন। ঠিক আছে, হয়ে গেল। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন, জাতীয় পতাকার নকশা গণপরিষদ গ্রহণ করেছিল কবে? অপশন নাম্বার ক জুলাই 1946, অপশন খ জুলাই 1950, অপশন গ জুলাই 1947, অপশন ঘ আগস্ট 1947। দেখো এখানে উত্তর কি হবে? এখানে উত্তরে যদি আমি কথা বলি, দেখো এখানে অপশনগুলো দেখো, জুলাই, সবকটাই জুলাই আছে, কিন্তু 1946, 47, একটা আগস্ট 47, 50। এখানে যদি আমি কথা বলি যে কবে গ্রহণ করা হয়, এটা তোমাদের উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ 1947 জুলাই মাসের। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমাদের হবে অপশন নাম্বার গ। তাহলে করে তোমরা দেখে নাও, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করছো আশা করি। দেখো অপশন নাম্বার গ। এবার একটু বলি, দেখো জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947। যদি এক্স্যাক্ট যদি কোনো ডেট বলে তাহলে হচ্ছে 22শে জুলাই 1947। আর জাতীয় সঙ্গীত, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা গৃহীত হয়েছে 26শে জানুয়ারি 1950। এই 24শে জানুয়ারি 1950। পরিষ্কার, তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে। হয়ে গেল। এবার চলেছি তোমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। প্রথমবারের জন্য ব্রিটিশ সরকার সংবিধান গণপরিষদ গঠনের দাবি অনুমোদন করেছিল পরোক্ষভাবে। এখানে কিন্তু একটুখানি ভুল আছে, কোন মাধ্যমে পরোক্ষভাবে, কার মাধ্যমে, এরকম হবে। ঠিক আছে, পরোক্ষভাবে কার মাধ্যমে হবে, এখানে কিন্তু এটা একটু কাটা হবে, একটুখানি মিস্টেক আছে। পরোক্ষভাবে কার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে কি হবে উত্তর? দেখো এখানে কি কি তোমাদের অপশন আছে একবার দেখে নিই। অপশন নাম্বার ক সিমলা সম্মেলন, অপশন নাম্বার গ আগস্ট প্রস্তাব, অপশন নাম্বার গ ওয়াঘেল পরিকল্পনা, অপশন নাম্বার গ 9-9। এখানে যদি বলি, এখানে কি বলছে যে প্রথমবারের জন্য যে গণপরিষদের যে দাবি, সে দাবিটা কোথায় করা হয়েছিল বা কারা অনুমোদন করেছিল, কোন কমিটির দ্বারা। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রশ্ন সেটাই বলছে। এখানে যদি আমি উত্তর বলি, এখানে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার
খ আগস্ট প্রস্তাবের দ্বারা কিন্তু হয়েছিল। ঠিক আছে? এখানে দেখে নিই অপশন নাম্বার অপশন নাম্বার এখানে কিন্তু একটু ভুল আছে। অপশন নাম্বার খ হবে আগস্ট প্রস্তাব। ঠিক আছে? এখানে অপশন নাম্বার খ হবে, কিন্তু এখানে অপশন নাম্বার ক না, এখানে অপশন নাম্বার খ হবে। একটু কারেকশন করতে হবে জায়গাটা, অপশন নাম্বার খ। ঠিক আছে? একটু দেখে নেবে অপশন নাম্বার খ। তারপরে দেখো অপশন নাম্বার খ বললাম। এবার হচ্ছে আগস্ট অফার হচ্ছে 1940 সালে হয় আসে। তারপরে হচ্ছে ক্রিপস মিশন 1942, তারপরে ওয়াবেল পিল 1945, তারপরে লাস্টে যে ক্যাবিনেট মিশন যেটাতে প্রকৃতভাবে যে আমাদের গণপরিষদ গঠন করা হয় সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা, সেটা হচ্ছে 1946 সালে হয়। তো এগুলো কিন্তু একটু ক্রোনোলজিটা মনে রাখবে, এগুলো কিন্তু দিতে পারে। তারপরে আমি যদি বলি সর্বপ্রথম আমাদের গণপরিষদের যে ধারণা, এখন কেউ না কেউ তো প্রথমে গণপরিষদের ধারণাটা দিয়েছে, যেখানে গণপরিষদ তৈরি করা দরকার ভারতীয় সংবিধান রচনা করার জন্য। তো সেটা কে? সেটা হচ্ছে প্রথমবার কে দেন, সেটা হচ্ছে এম.এন. রায়। 1934 সালে কিন্তু তিনি প্রথমবার গণপরিষদের ধারণা দেন। এরপরে কিন্তু 1935 সালে কংগ্রেস গণপরিষদের দাবি করে অফিসিয়াল ভাবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু মনে রাখবে। এই প্রশ্নটা কিন্তু এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রথম একটা যে প্রথম কে গণপরিষদের ধারণা দেয় সেটা হচ্ছে এম.এন. রায়। 1934 সালে তিনি কিন্তু গণপরিষদের প্রথম ধারণা দেন। পরবর্তী প্রশ্ন 10, গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? দেখো গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গণপরিষদের চেয়ারম্যানের যদি কথা বলি, দেখো অপশন দেখো, অপশন নাম্বার ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার খ জয়প্রকাশ নারায়ণ, অপশন নাম্বার গ জওহরলাল নেহরু, অপশন নাম্বার খ বি.আর. আম্বেদকর। দেখো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর আমি তোমাদের প্রথম একদম প্রশ্নটাতে বলেছিলাম যে স্থায়ী সভাপতি বানানো হয়েছিল রাজেন্দ্র প্রসাদকে এবং অস্থায়ী সূর্যনন্দ সিনহাকে। তো এখানে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার ক, রাজেন্দ্র প্রসাদ চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে? তারপরে দেখি একটুখানি এখানে দেখো এবার একটু অন্তর্বর্তীকালীন সরকার একটুখানি আলোচনা করে নিই। দেখো প্রথমে যখন সংবিধান তৈরি হয় তারপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে কিন্তু বিভিন্ন মন্ত্রকে বিভিন্ন দায়িত্বের ছিলেন সদস্য। তো তারা কে কোন মন্ত্রকে ছিল সেটা কিন্তু জানা একটু জরুরি, সেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। তো দেখো 2 সেপ্টেম্বর 1940 সালে কিন্তু এটা গঠন করা হয়। এবার কে কোন মন্ত্রকে ছিলেন সেটা কিন্তু জেনে নিন। দেখো প্রথমে চলে আসি সহসভাপতি, পাশাপাশি পররাষ্ট্র কমনওয়েলথ বিষয়ের দায়িত্বে ছিলেন কে? জওহরলাল নেহরু, ইন্ডিয়ান কংগ্রেস থেকে। তারপর হচ্ছে গৃহ বিষয়ক তথ্য সম্প্রচার বিভাগ ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে খাদ্য কৃষি কে ছিলেন? হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তারপরে বাণিজ্য ইব্রাহিম ইসমাইল চন্দ্রিকর। তারপরে তারপরে যদি বলি আমি প্রতিরক্ষার ক্ষেত্রে ছিলেন বলদেব সিং। অর্থ ছিলেন লিয়াকত আলী খান। স্বাস্থ্য মন্ত্রকে ছিলেন হচ্ছে গজনফর আলী খান। এবং শ্রম ছিলেন জগজীবন রাম ছিলেন শ্রম। আইন ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। শিক্ষা ও শিল্পকলা ছিলেন শ্রী রাজাগোপালাচারী। রেলওয়ে যোগাযোগ ডাক বিমান ছিলেন আব্দুর রব নিস্তার। ঠিক আছে? শিল্প সরবরাহ ছিলেন জন মাথাই। ঠিক আছে? এই ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন মন্ত্রকে ছিলেন সেটা জেনে নিলে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে চলে আসি ভারতীয় সংবিধান সভার সদস্যগণ কবে সংবিধান স্বাক্ষর করেছিলেন, অর্থাৎ কবে তারা সিগনেচার করেছিলেন সংবিধানের সদস্যগণ, গণপরিষদের সদস্যগণ। দেখো অপশন দেখো 1948, 26শে জানুয়ারি, 1952, 24শে জানুয়ারি, 1950, 24শে জানুয়ারি, 1949, 26শে নভেম্বর। তো এখানে উত্তর কি হবে? কেন উত্তরটা আমি জানতে চাই। উত্তর কি হবে? এখানে উত্তর হবে অপশানস নাম্বার এখানে 1948 তো হবেই না, 48 প্রথমেই কাটা। 52 হবে না। এখানে কিন্তু উত্তর হবে, এখানে এটাও হবে না। উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, 1950, 24শে জানুয়ারি। ঠিক আছে? একটু কনফিউশন ছিলাম আমিও, মাঝে মাঝে হয় এরকম, সেটা কোনো ব্যাপার না, সবার ক্ষেত্রেই হয়। আমি দুটোর মধ্যে একটু কনফিউজ ছিলাম। তো উত্তর হবে 24শে জানুয়ারি 1950। ঠিক আছে? তো এবার দেখো এই যে স্বাক্ষর করা হয়েছিল, এখানে কিন্তু টোটাল 284 জন কিন্তু মেম্বার ছিলেন এবং এর মধ্যে কিন্তু 15 জন মহিলা সদস্য ছিলেন। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কজন মহিলা সদস্য ছিলেন। তারপরে একটুখানি ভোট নিয়ে আলোচনা করি। দেখো মোটামুটি আমাদের যা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম তা মোটামুটি কিন্তু মোর দ্যান এনাফ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে। মোটামুটি এর বাইরে কিন্তু অত ডেপথে কিছু জিজ্ঞেস করবে না। তো যাই হোক, দেখো ভোটের সম্বন্ধে কিছু একটু দেখে নিই আমরা। ভোট হয় কবে? 1946 জুলাই আগস্ট মাসে। ভোটের ফলাফলের যদি কথা বলি, ভোটের ফলাফলে যদি
জাতীয় কংগ্রেস হচ্ছে মেজরিটি পায়, জাতীয় কংগ্রেস 208টা আসন জয়লাভ করে, মুসলিম লীগ 73টা এবং অন্যান্য হচ্ছে 15টা আসন। এরপরে মুসলিম লীগ কি করে, মুসলিম কিন্তু গণপরিষদ মানে ত্যাগ করে। ত্যাগ করার পর টোটাল কিন্তু মেম্বার থেকে যায় 299। এটা কিন্তু তোমরা একটুখানি জেনে রাখবে, এটা কিন্তু দেওয়া হতে পারে। মুসলিম লীগ ছাড়ার পর কজন মেম্বার থেকে যায়, উত্তর হবে কিন্তু 299 জন। হয়ে গেল, এটা কমপ্লিট। তারপর চলে আসি পরবর্তী। দেখো আর দুটো গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও তোমরা। একটা হচ্ছে আমাদের 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু কিন্তু উদ্দেশ্যমূলক প্রস্তাব তুলে ধরেন, অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন তিনি কিন্তু প্রেজেন্ট করে গণপরিষদে। 22 জানুয়ারি কিন্তু এটা গৃহীত হয়। এই অবজেক্টিভ রেজলিউশনটা কি, দেখো অবজেক্টিভ রেজলিউশনটা তোমরা বর্তমানে তারই রূপ দেখতে পারবে হচ্ছে, আমরা যখন কোনো বই তোমরা যখন খোলো, স্কুলের বই বা যে কোনো বই, সেখানে কিন্তু একটা প্রস্তাবনা থাকে, প্রস্তাবনা, প্রিঅ্যাম্বল। সেই প্রস্তাবনাটাই কিন্তু মানে সেই এই যে উদ্দেশ্যমূলক প্রস্তাবের রূপটাই হচ্ছে প্রস্তাবনা এখন, ঠিক আছে? তো সেটাইকেই বলা হয়। তো সেটা কিন্তু জওহরলাল নেহরু তুলে ধরেছিল, এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। কেউ জানে না কি দেবে কি না দেবে, সেটা আমিও জানতে পারবো, তুমিও জানতে পারবে না। তো গুরুত্বপূর্ণ হবে যেটা কি, তোমাদের পড়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যত পারবে ফলো করে পড়তে থাকো, ঠিক আছে? তার 13ই ডিসেম্বর 1946 সালে আর 22 জানুয়ারি 1947 সালে কিন্তু সেটা গৃহীত হয়। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই আমরা। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষা একদম ডাইরেক্ট দিতে পারে, ঠিক আছে? কি কি তথ্য দেখে নাও একবার একটুখানি। সংবিধান সভার প্রতীক অর্থাৎ সিম্বল কি ছিল, সেটা হচ্ছে তোমার হাতি ছিল। সংবিধানের বিশেষ উপদেষ্টা ছিলেন বিএন রাও, অর্থাৎ অ্যাডভাইজার কে ছিলেন বিএন রাও। তারপর হচ্ছে কনস্টিটিউশন অ্যাডভাইজার। তারপরে সংবিধানের প্রধান খসড়া প্রস্তুতকারী অর্থাৎ চিফ ড্রাফটসম্যান কে ছিলেন হচ্ছে এস এন মুখার্জি। তার সংবিধানের ইংরেজি সংস্করণ কে করেন, অর্থাৎ ইংরেজিতে যে সংবিধান লেখা হয় সেটার ইংরেজিটা কে লেখেন, স্ট্যালিগ্রাফার কে ছিলেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু দেওয়া হয় সব প্রশ্নগুলো। তারপরে যদি বলি আমি, সংবিধানের হিন্দি সংস্করণের ক্যালিগ্রাফি মানে হিন্দিতে কে লেখেন, মানে কে ক্যালিগ্রাফার ছিলেন, সেটা হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ্য। সংবিধানের হিন্দি সংস্করণের অলঙ্কার করেন হচ্ছে নন্দলাল বসু, এবং VR আয়েঙ্গার ছিলেন সংবিধানের সভার সচিব অর্থাৎ সেক্রেটারি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের গণপরিষদের সম্পূর্ণ চ্যাপ্টারটা। আমি কিন্তু এমসিকিউর মাধ্যমে আলোচনা করি। দেখো এমসিকিউ কিন্তু আমি অন্যান্য কয়েকটা চ্যানেলে দেখি 100-200 যত পারছে দিয়ে যাচ্ছে, এমন প্রশ্ন দিচ্ছে, সেগুলো কিন্তু করানোর দরকার নেই, তাও করাচ্ছে, কারণ ক্লাসটা বড় হয় বা তাদের প্রশ্নগুলো বেশি বেশি লাগে। তো সেই 1001টা প্রশ্ন না করে একটু বুদ্ধি লাগিয়ে পড়লেই কিন্তু হয়ে যায়। কয়েকটা প্রশ্ন পড়ো, ঠিকভাবে পড়ো, তাহলেই কিন্তু হবে। তো এই যে পিডিএফটা তোমরা কিন্তু দেখো, পিডিএফটা আমি চাইলে ফ্রিতে দিতে পারতাম, তোমরা দেখবে পিডিএফটা একবার একটু দেখিয়ে দিই তোমাদের। না, এটা কিন্তু পড়লে তোমাদের কিন্তু প্রায় এই চ্যাপ্টারটা কিন্তু অনায়াসে কভার হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই যে পিডিএফটা আমি চাইলে কিন্তু ফ্রিতে দিতে পারতাম, কিন্তু আমি অনেক আগে ফ্রিতে সবকিছু অনেক দিয়েছিলাম। তো একটা জিনিস হচ্ছে কি, ফ্রির যে জিনিসগুলো সেগুলো কিন্তু কেউ অতটা গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে আমি এটাকে পেইড রেখেছি। আমি কিন্তু ফ্রিতে চাইলে দিতে পারতাম, কিন্তু এই যে আগে আমি দিয়েছিলাম অনেক ফ্রিতে, সেগুলো কিন্তু কেউ ওটাকে গুরুত্ব দেয় না ফ্রির জিনিসে। তো সেক্ষেত্রে এটা পেইড রেখেছি আমি, একদম মানে একদম কম রেটে, একদম কম দামে, একদম মানে তোমাদের জন্য। দেখো আমি কি করছি, দেখো প্রত্যেকটা সাবজেক্ট আমি এভাবে পড়াবো, এভাবে কিন্তু নোটস দেবো। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা যদি একবার পেমেন্ট, ধরো পলিটির জন্য তোমরা একবার পেমেন্ট করলে, তো তোমরা যখন পলিটির একবার পেমেন্ট হয়ে যাবে, তো পলিটির যে সমস্ত ক্লাসগুলো আমি ভবিষ্যতে করাবো, যেগুলো করাবো সেই নোটসগুলো কিন্তু তোমরা সেগুলো সব কটাই পেয়ে যাবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা পিডিএফ এর জন্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে না, প্রত্যেকটা পিডিএফ এর জন্য পেমেন্ট করতে হবে না। পেমেন্টটা জাস্ট তোমাদের ধরো পলিটির জন্য একবার করলে, জিওগ্রাফির জন্য একবার করলে, হিস্ট্রির জন্য একবার করলে, তো একবার পেমেন্টটা তোমরা হিস্ট্রির সমস্ত নোটগুলো পেয়ে যাবে, জিওগ্রাফির জন্য সমস্ত নোট পেয়ে যাবে, এবং পলিটির জন্য সমস্ত নোট কিন্তু একবারই পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি, তোমরা যারা যারা পিডিএফটা সংগ্রহ করতে চাও তারা কিন্তু কমেন্ট করবে, তারা কিন্তু কমেন্ট করো, নিচে কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টের নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে মেসেজ করলেই তোমরা জানতে পারবে কিভাবে তোমরা এটা সংগ্রহ করতে পারবে, পরিষ্কার? আর দেখো বললাম আমি একদম কম, একদম কম, মানে 100 টাকারও কম। 100 টাকা আমি ধরুন একটা বড় হিন্দি দিচ্ছি, 70 টাকারও কম তোমরা কিন্তু দিয়ে পলিটির সমস্ত নোটস তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আর এই নোটসগুলো পড়লেই তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যত পড়বে তত কিন্তু এখন তোমাদের ভালো, পরিষ্কার? এক গাদা প্রশ্ন পড়ে তোমাদের কোনো লাভ নেই। তো এর পরবর্তীতে তোমাদের ভূগোলের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি, এভাবে কিন্তু ডিজিটাল নোটসের মাধ্যমে। তো সেই ক্লাসটা অবশ্যই করবে। আর স্ট্যাটিক জিকেরও কিন্তু, স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু আমি চাচ্ছি ক্লাস দিতে, তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেবো।
তো আজকের জন্য এতটাই রাখলাম। আর অবশ্যই কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে রাখো। তোমরা কিন্তু ভবিষ্যতে এরকম নিয়ে আরো ক্লাস পেয়ে যাবে। পরিষ্কার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।